ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 212তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী বিশ্বব্যাপী পানারাম চ্যানেলের থ্রুতে যারা গুণমুগ্ধ নিবেদিতা জীবন গাথায় আকৃষ্ট হয়ে প্রতি রবিবার সকাল 6টার সময় উন্মুখ হয়ে থাকেন, সমস্ত দেশীয় বিদেশীয় নিবেদিতা প্রেমী মানুষদের আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। স্বাধীনতার মাস উপলক্ষে বেশ কয়েকটি আলোচনা, জাতীয়তাবোধে নিবেদিতার ভূমিকা, দেশাত্মবোধে নিবেদিতার ভূমিকা অনেকটাই আলোকপাত করার চেষ্টা করেছি যতখানি সম্ভব হয়েছে। আজ 1 সেপ্টেম্বর। এ মাসটি আমার ভাষায় চিকাগো বক্তৃতার মাস। স্বামী বিবেকানন্দ এই সেপ্টেম্বর মাসেই 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে বিশ্বের শিক্ষিত সমাজের কাছে ভারতবর্ষের মহিমাটি প্রজ্বলিত নয়, যেটি প্রজ্বলিত থেকে যুগ যুগ ধরে প্রদীপের আলোর মতো শিখা পৃথিবীর মানুষকে দিয়ে এসেছে। যারা এই ক্ষুদ্র আলো দেখে সেটিকে অবজ্ঞা করেছে বা ইগনোর করেছে, বিবেকানন্দ ভারতবর্ষ থেকে গিয়ে পাশ্চাত্যে তার আসল স্বরূপটি, দেশের স্বরূপটি যখনই উন্মোচন করে দিয়েছেন, সেই প্রদীপকে মশাল আকারে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার আলোয় আলোকিত হয়েছেন বিশ্বের মানুষ। শুধু আলোকিত হননি, ভারতবর্ষকে সেই মশালের আলোয় ভালো করে চিনতে সাহায্য করেছে এবং ভারতবর্ষকে ওই আলোক মহিমায় উজ্জ্বলিত এক ধ্রুব তারার মতো বিশ্বের মানুষের কাছে ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতবর্ষের উদারতা, শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক যে পৃথিবীর মানুষের কাছে শান্তির বার্তা, ভালোবাসার বার্তা, গ্রহণযোগ্যতার ভাষা, সকলকে গ্রহণ করা, সহ্য করা, সেটি ভারতবর্ষের যুগ যুগের ইতিহাস। স্বামী বিবেকানন্দ সেই আদর্শকেই বিশ্বের মানুষের কাছে ওই চিকাগোর প্ল্যাটফর্মে তিনি বিশ্বের মানুষকে সন্ধান দিয়ে গেছেন ভারতবর্ষের। সেটি তৎকালীন যুগে আজকেও সমান প্রাসঙ্গিক। নিবেদিতা তারপরে তার সাথে আলাপ হয়েছেন ঠিকই, কিন্তু তার আগে থেকেই, যখন চিকাগো বক্তৃতা হয়ে যাওয়ার পরে বিবেকানন্দের দ্বারা ভারতবর্ষের আসল স্বরূপটি বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। নিবেদিতার কানেও এসেছে সে খবর, লন্ডনে বসে শুনেছেন। আর বিবেকানন্দকে যখন লন্ডনে 10ই নভেম্বর আবিষ্কার করলেন নিবেদিতা, সেদিনই বুঝতে পেরেছেন এই মানুষটার মুখ থেকেই সেই পৃথিবীব্যাপী আধ্যাত্মিক আকর্ষণকারী বিশ্ববাসী শিক্ষিত সমাজ, এই মানুষটিকেই তো খুঁজবার কথা। তাই নিবেদিতা পরবর্তীকালে বলেছেন,
চিকাগো বক্তৃতা কোনো দিন পুরনো হবে না। তিনি বলছেন, একটি বক্তৃতা, একটি বললে ভুল হবে, 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি যতগুলি বক্তৃতা দিয়েছেন, যদিও সবগুলি খুঁজে পাওয়া যায়নি, তার মধ্যে 6টি বক্তৃতা আমাদের রচনাবলিতে আমরা পাই। 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ সেপ্টেম্বরের 1893 সালে যে বক্তব্যগুলি স্বামীজি রেখেছিলেন সেগুলি কিন্তু রচনাবলিতে রয়েছে। নিবেদিতা সেগুলির প্রতি আকর্ষণ তার ছিল। নিবেদিতা লন্ডনে, যে লন্ডন ভারতবর্ষকে তৎকালীন শাসন করছে এবং ওই মানুষটির জন্মশহর কলকাতা তাদের ক্যাপিটাল বা রাজধানী, সেই শহর থেকে একটি ছেলে ব্রিটিশের শিক্ষিত সমাজকে তথা সমগ্র ইউরোপকে কাঁপিয়ে দিলেন এবং সমগ্র ইউরোপের মানুষের কাছে ভারতবর্ষের সামগ্রিক চিত্রটা তুলে ধরেছিলেন। শুধু তুলে ধরেনি, আমেরিকা এবং ইংল্যান্ডের শিক্ষিত মানুষেরা বিশেষ করে তারা অনুভব করেছিলেন এই মানুষটা পরাধীন দেশের কোনো মানুষ হতে পারেন। সে দেশটা পরাধীন বা ব্রিটিশরা তাকে শাসন করছে সেই দেশকে, এটা ভাবতেই অবাক লাগে। নিবেদিতা বলছেন তার চিকাগো বক্তৃতা বিশ্বের বক্তৃতা শুধু নয়, আলোচনার একক স্থান অধিকার করে থাকবে। কখনো তাকে দ্বিতীয় স্থানে ভাবা যাবে না। সত্যিই তাই, প্রতি বছর চিকাগো বক্তৃতার এই মাসটি উদযাপন করা হয়। বিভিন্ন বক্তব্যগুলিকে মানুষের সামনে তুলে ধরা হয়, আজও কত প্রাসঙ্গিক। সবচেয়ে মজার ব্যাপার, চিকাগোতে ওই কলম্বাস হলে প্রতিটি সিঁড়ির মধ্যে 100 জন বক্তার কারো কথা না প্রাধান্য পেয়ে এই বিবেকানন্দের কথাগুলি প্রথম দিনের বক্তৃতার লাইনগুলি পর করে সিঁড়ির প্রতিটি লাইনে শোভাবর্ধন করছে। প্রতিটি সিঁড়ির পাদানিতে পা দিলেই মনে হবে বিবেকানন্দের সাথে পথ চলছি। বিবেকানন্দের সাথেই আমাদের প্রত্যেকের ঊর্ধ্বমুখী সত্তা এগিয়ে চলেছে, নিজেদেরকে আপগ্রেড করছি বিবেকানন্দের সাথে। তাই চিকাগো বক্তৃতা কোনো দিন পুরনো হবে না, কোনো দিন দ্বিতীয় স্থানে ভাবা যাবে না তাকে। কোনো দিন চিকাগো বক্তৃতা মানুষের মন থেকে মুছে যাবে না। হাজার হাজার বক্তৃতা হয়, কনফারেন্স হয়, ভাবা যায় একটি বক্তৃতার কখনো 25 বছর, কখনো 50 বছর, কখনো 100 বর্ষ, কখনো 125 বছর মাইলস্টোন যেন অতিক্রম করে চলেছে। এই বক্তৃতার 100 বর্ষ পালন, একটি বক্তৃতার 125 বছর পালন, এগুলো পৃথিবীর ইতিহাসে কখনো ঠাঁই পেয়েছে দেখেছেন? কিন্তু বিবেকানন্দের চিকাগো বক্তৃতা পেয়েছে। নিবেদিতা তাই বলতে পেরেছিলেন এবং সেটাই সত্য, চিরকাল একক স্থানে থাকবে। চিরকাল এই বক্তৃতার প্রত্যেকটি শব্দ মানুষের কানে অনুরোধ হবে, মানুষকে তার বেঁচে থাকার স্বার্থে, মানুষের বিবেক জাগ্রত করার জন্য, মানুষের সর্বোপরি নিজের স্বরূপকে চেনার জন্য। নিবেদিতা এমন এক বিরাট মাপের ব্যক্তি, তার ওই কথাগুলির মধ্যেই যেন খুঁজে পাওয়া যায়, যেগুলি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। নিবেদিতার ব্যক্তি সম্পর্কে একটু ঘুরে আসি। নিবেদিতা স্বামী বিবেকানন্দকে তার ব্যক্তিত্ব দেখতে দেখতে নিজের ব্যক্তিত্ব এক নারী
এমনই সুগভীর এবং অপরিসীম নান্দনিক ছিল তার সমগ্র জীবন, তার চিন্তা চেতনা এবং কর্মসমূহ কোনো পূর্ণাঙ্গ আলোচনার মধ্যেই কোনোদিন ধরা দেয়নি। একটা যেন মহাকাব্য তার যে জীবন। অভিধানের পাতায় আমরা নান্দনিকতা শব্দটার অর্থ অনুসন্ধান করে দেখব। নান্দনিকতার ইংরেজি শব্দার্থ হলো অ্যাস্থেটিক। কিন্তু নিবেদিতার নান্দনিকতা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ডুবে যেতে হবে ফিলোসফি অফ অ্যাস্থেটিক্সের বিশাল ব্যক্তিত্বের ব্যাপত্যের অতলে, এবং ব্যাপ্তির সীমা খুঁজে পাওয়া যাবে না। আমরা একটা যদি ফিলোসফি অফ অ্যাস্থেটিক্স তথা দর্শনের সেই বিশেষ ক্ষেত্রটাকে একবার বিশেষভাবে চিন্তা করি, যার মুখ্য বিষয় শিল্প, সৌন্দর্য, রুচি, সৌন্দর্য সৃষ্টি, সৌন্দর্য প্রকাশ এবং প্রকাশিত সৌন্দর্যের স্বরূপ আস্বাদন করা, যে বিষয়ে হেগেলের অবদান অপরিসীম ছিল দেখেছি আমরা। সেই হেগেলের অসামান্য কাজ তিনি রেখে গেছেন, তা বোধহয় একমাত্র ওই অ্যারিস্টটলের পোয়েটিসের সঙ্গে তুলনীয়। হেগেলের পর থেকে আমরা দেখতে পাই যে ফিলোসফি অফ অ্যাস্থেটিক্স, ফিলোসফি অফ আর্টসকে সমর্থক জ্ঞান করা হচ্ছে। কিন্তু অনেক পণ্ডিতই এখন মনে করেন যে ফিলোসফি অফ অ্যাস্থেটিক্স কেবলমাত্র আর্ট কেন্দ্রিক নয়, তা যেন কোনো বস্তু বা ভাবের মধ্যে সৌন্দর্য প্রকাশ, সৌন্দর্যের অন্বেষণ ও আস্বাদনকে বোঝায় মনে হয়। নিবেদিতার পূর্ণ জীবনের দিকে তাকালে আমরা দেখব যে নান্দনিকতা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে তার সমগ্র জীবন চর্চায়। তার সকল চিন্তা ভাবনা, জীবনধারা, পোশাক আশাক, আচার আচরণ, কথাবার্তা, বাণী ও রচনায় তার প্রতিটি ভাবের অভিব্যক্তি ও কর্মসমূহ যেন ছিল তার অন্তরের আধ্যাত্মিকতা এবং সুচিতাজাত এক অপরূপ নান্দনিক প্রকাশ এবং পবিত্রতা প্রসূত বলেই বুঝি নিবেদিতার নান্দনিকতা ছিল এমন অনন্য, এত অপূর্ব ও এমন তুলনারহিত। নিবেদিতা হয়তো এই কারণেই তাকে নিয়ে আলোচনা করতে বসলে আমরা বিস্মিত হই তার সৌন্দর্যবোধ এবং সৌন্দর্য পিপাসা দেখে। নিবেদিতার অন্তরে এই সৌন্দর্য পিপাসাই তাকে বারে বারে মুগ্ধ করেছে, আকৃষ্ট করেছে। মহৎ ব্যক্তিত্ব, মহান আদর্শ, প্রাকৃতিক সৌন্দর্য এবং মনুষ্যত্ব, শিল্প সাহিত্যের অন্তর্নিহিত অনাবিল সৌন্দর্যের প্রতি সেই ক্রিয়েশন এবং অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি যেন নিবেদিতার অন্তরে ও যাপিত জীবনে, যেভাবে তিনি জীবনযাপন করেছেন, তার ভাবনায় ও জীবন চর্চায় সুপ্রতিষ্ঠিত ছিল এক অটল আসনে। সে নান্দনিকতায় এতটুকু সৌন্দর্যতার বা কোনো কিছু স্থান অন্য কারো ছিল না, কিন্তু নিবেদিতার ব্যক্তিত্ব ও উপস্থিতি, তার কণ্ঠধ্বনিত যে কোনো বাক্য বা বাণী, তার চিন্তা চেতনা এবং আচার আচরণ এমনই নান্দনিক ছিল যে প্রত্যয়ের সঙ্গে বলা যেতেই পারে নিবেদিতা ছিলেন নিখাদ নান্দনিকতার পূর্ণ প্রতিকৃতি। হয়তোবা এই কারণেই বিবেকানন্দ বোর্ডিং হাউসের অন্যতম প্রাক্তন আবাসিক ছাত্র প্রমোদ রঞ্জন পাল নিবেদিতা সম্পর্কে লিখেছেন, তার দিকে তাকালে আপনা হতেই দৃষ্টি শ্রদ্ধায় ভক্তিতে নত হয়ে আসে। এক কথায় তার হাতে একটা বীণা দিয়ে বসিয়ে দিলে সাক্ষাৎ বীণা পানি। বেদ বর্ণিত দেবী উষার রূপ অথবা বেদ প্রসিদ্ধ উষার মূর্তি তার মধ্যেই শোভা পাওয়ার যোগ্য। নিবেদিতার জীবনচর্চা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব তার অন্তরের আধ্যাত্মিকতা
তার জীবনের নান্দনিকতার দ্বারাই যেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরম পবিত্র পীঠে তাকে উন্নীত করেছিল এক মহৎ স্তরে। নিবেদিতার উপস্থিতি ও বাণী তাই তার চতুষ্পার্শ্বে সৃষ্টি করতে অতুল সৌন্দর্যবোধের কানায় কানায় পরিপূর্ণ এক অপরূপ পরিমণ্ডল। এবং নিবেদিতার সংস্পর্শে যারাই আসুক বা যারই আসার সৌভাগ্য হয়েছিল, তারা অন্তরে সঞ্চারিত হতো তাদের মধ্যে সেই পবিত্রতা যা নিবেদিতার জীবনে সদা জাগ্রত থাকত। কোন এক সময় কবি সুব্রমণ্য ভারতী নিবেদিতার সংস্পর্শে আসেন। কোন এক সময় কেন, আমি বলতে পারি একদম নির্দিষ্ট বছরটিও 1906 খ্রিস্টাব্দ। তার আগের বছর 1905 খ্রিস্টাব্দে কাশীতে কংগ্রেসের যে সভা অনুষ্ঠিত হয়, তার পরের বছর কলকাতাতে, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে কলকাতাতে জাতীয় কংগ্রেসের অধিবেশন করেছিল। সেখানে সুব্রমণ্যম ভারতী সাউথ ইন্ডিয়া থেকে কলকাতায় এসেছিলেন। কিন্তু কলকাতায় আসার পর তার মনে প্রশ্ন হয়েছিল বা শুনেছিল এখানে একজন ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস স্বাধীনতার ডাক দিচ্ছে, সেই ব্রিটিশদের একজন প্রতিনিধি ভারতবর্ষ তথা বাংলা তথা কলকাতার একটি ছোট্ট ইঁদো গলিতে, বলতে পারেন স্যাঁতস্যাঁতে বস্তির মধ্যে, ব্রিটিশের একজন শিক্ষিত মহিলা স্বামী বিবেকানন্দের দ্বারা ইন্সপায়ার হয়ে এ দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করে রয়েছেন বাগবাজারে। তাকে দেখার লোভ কলকাতায় এসে সুব্রমণ্য ভারতী কিন্তু ছাড়তে চাইছিলেন না। তিনি খোঁজ করতে করতে সোজা পৌঁছে গেছিলেন বাগবাজারের 16 নম্বর বসপাড়া লেন তথা 17 নম্বর বসপাড়া লেনে নিবেদিতা যেখানে থাকতেন, সেই বাগবাজারে। নিবেদিতা একটি ঘরের মধ্যে বসে লেখালেখি করছেন। তার গোটা গায়ে ফর্সা টকটকে ওই চেহারার মধ্যে ভারতীয় আবহাওয়া ঘামাচির আবরণ তৈরি করে দিয়েছে। তবু এদেশের ওই বস্তির মধ্যে পড়ে রয়েছেন কেন, কি কারণে? এদেশের মানুষকে এতখানি ভালোবাসা যায়, যেখানে তার চোখের সামনে কলকাতা ব্রিটিশদের রাজধানী, ব্রিটিশরা এদেশের মানুষকে নেটিভ ভেবে কত অত্যাচার করছে, তাদের কাছ থেকে অর্থ সম্পদ সমস্ত কর আদায় করে নিয়ে গিয়ে পাশ্চাত্যে তথা লন্ডনে পাচার করে দিচ্ছে। আর সেই ব্রিটিশের প্রতিনিধির মতো আয়ারল্যান্ডে মহিলাটি পড়াশোনা করেছেন, থেকেছেন, বড় হয়েছেন। ইংল্যান্ডের সভ্য সমাজের সাথে তার পথ চলা ছিল, তাদের সাথে মেলামেশা ছিল। তাদেরকে না স্মরণ করে এদেশের নেটিভদেরই সেবায় ঝাঁপিয়ে পড়েছেন। দিনকে রাত, রাতকে দিন ভেবে তিনি কাজ করে চলেছেন। তার সংস্পর্শে যখন সুব্রমণ্য ভারতী আসলেন, কবি ভারতী তার একখানা দেশপ্রেমের কাব্যগ্রন্থ, সেটি নিবেদিতাকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই বইটির নাম জন্মভূমি, আর একটি বই ছিল গীত মঙ্গলম। এই দুটি বই যথাক্রমে 1908 এবং 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কিন্তু তার আগেই 1906 খ্রিস্টাব্দে সুব্রমণ্য ভারতীর সাথে তার দেখা। এই সুব্রমণ্য ভারতী ওই যে দুটি কবিতার বই, তাকে দেশপ্রেমিকের কবি বলা হয়, বিদ্রোহী কবিও অনেকে বলতেন তাকে। সেই সুব্রমণ্য ভারতী সেই কবিতার বইগুলি লেখার সময় তিনি দুটি নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন, যার সাথে অল্প ক্ষণের দেখা,
কলকাতাতে এসে জাতীয় কংগ্রেস অধিবেশনে তাকে চিনলেন, জানলেন। তিনি তার আত্মস্বরূপটি চিনিয়ে দিলেন যেন তিনি ওই কেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেন বিবাহিত সত্ত্বেও কেন নিয়ে আসেননি। তিনি যে উত্তর দিয়েছিলেন যে স্ত্রীদের সব জায়গায় নিয়ে যা আমাদের রীতিনীতির মধ্যে পড়ে না বা নিয়ে যাই না আমরা, তখন দর্থহীন ভাষায় নিবেদিতা তাকে অপরিচিত মানুষ হলেও অল্পখণ্ডে পরিচিত হলেও তাকে ভৎসনা করতে ছাড়েননি। ভারতীয় রীতিনীতিতে স্ত্রী হচ্ছেন অর্ধাঙ্গিনী এবং তার কাছে ভালো পরামর্শ পাওয়া যায়। নিবেদিতা যখন এই স্বামী স্ত্রীর সম্পর্ক বা স্ত্রীদের ভূমিকা, দেশের প্রতি ভালোবাসা তাদেরও সমান থাকা স্বাভাবিক, কিন্তু ভারতবর্ষের পুরুষেরা তাদেরকে গৃহকোণে বন্দি রাখতেই বোধহয় অভ্যস্ত। তাই নিবেদিতা তার আত্মস্বরূপটি চিনিয়ে দিচ্ছেন ওই সুব্রহ্মণ্য ভারতীকে। সুব্রহ্মণ্য ভারতী অল্পক্ষণের পরিচয় হওয়ার পরেও নিবেদিতাকে ভুলেননি। তার দেশে বা তার স্থানে পৌঁছে যাওয়ার পরে যখন এই দুটি কবিতার বই দেশপ্রেমিকের কবিরূপে অবতীর্ণ হচ্ছেন, সেই কবিতা দুটির বইকে তিনি উৎসর্গ করছেন অল্পক্ষণে পরিচিত নিবেদিতার নামে। সে উৎসর্গ করতে গিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যে শব্দগুলি ব্যবহার করছেন, একদম সেই শব্দগুলি আমার পরিষ্কার মনে আছে, আমি বইগুলি দেখেছি। সেখানে একটিতে তিনি লিখছেন, যিনি আমাকে ভারত মাতার ভাবমূর্তি দর্শন করিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে যথার্থ আত্মজ্ঞান লাভ করেছিলেন বা আত্মজ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ, সেইভাবেই আমার মধ্যে দেশাত্মবোধ অনুবিষ্ট করে দিয়েছেন নিবেদিতা। অল্পক্ষণের পরিচিত মহিলা, ব্রিটিশ এক মহিলা, যাদের বিরুদ্ধে জাতীয়তাবোধ, জাতীয় আন্দোলন বা দেশপ্রেম, সেই নিবেদিতা তাদেরই প্রতিনিধি রূপেই অনেকের কাছে পরিচিত। কেবলমাত্র বিপ্লবীদের ছাড়া এদেশের শিক্ষা বাগবাজারের কিছু তার সাহায্যপ্রাপ্ত বা স্কুলের সাথে যুক্ত তার মানুষগুলি ছাড়া সবাই ভাবতেন একজন ব্রিটিশ, অনেকেই ভাবতেন হয়তো ব্রিটিশের গুপ্তচর, কেউ বা ভাবতেন স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য ঠিকানা ভারতবর্ষের জন্য উপহার। সেই নিবেদিতাকে অল্পক্ষণের মধ্যে চিনে সুব্রহ্মণ্য ভারতী তার যে অসাধারণ কীর্তি, দেশাত্মবোধের কবিরূপে তিনি বিখ্যাত ছিলেন। তার ওই জন্মভূমি বইটি এবং গীতমঙ্গলম বইটির মধ্যে নিবেদিতাকে উৎসর্গ করার কারণটা কি? তার মধ্যে ওই উৎসর্গ করা প্রথম পৃষ্ঠার মধ্যে বইটিতে যে শব্দগুলি ব্যবহার করেছেন সেগুলি বলে দেয়। আবার রিপিট করছি, যিনি আমাকে ভারত মাতার ভাবমূর্তি দর্শন করিয়েছিলেন, সুব্রহ্মণ্য ভারতী লিখছেন, এবং কৃষ্ণ যেমন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে যথার্থ আত্মজ্ঞান দান করেছিলেন, সেইভাবেই আমার মধ্যে দেশাত্মবোধ অনুপুষ্ট করিয়েছেন নিবেদিতা। তাই এই বইটি আমি তার চরণে উৎসর্গ করলাম। তার পরের বইটিতে, দ্বিতীয় বইটিতে তিনি উৎসর্গ পত্রে সুব্রহ্মণ্য ভারতী লিখছেন, এই গ্রন্থখানি আমি ভগবান বিবেকানন্দের ধর্মবৃত্তি শ্রীমতী নিবেদিতা দেবীকে উৎসর্গ করছি। তিনি শব্দ মাত্র না করে এক ক্ষণ মুহূর্তে আমাকে দেশমাতার জন্য যথার্থ সেবার রূপ এবং আত্মোৎসর্গের মহিমা অনুধাবন করিয়ে দিয়েছিলেন। তিনি ওই উৎসর্গের জায়গাতে আমার শিক্ষয়িত্রী বলে শব্দটি ব্যবহার করেছেন, কারণ নিবেদিতা স্কুল টিচার ছিলেন লন্ডনে, অনেকগুলি স্কুলে আমরা জানি। সেই নিবেদিতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার ক্ষণিকের পরিচয়ের স্মৃতিকে সামনে রেখে একজন ভারতীয় ব্রিটিশ প্রতিনিধির কাছে যে ভারতীয় কৃষ্ণের অর্জুনকে আত্মস্বরূপ চিনিয়ে দেওয়ার
মতো তার জীবনকে তার আত্মস্বরূপ জাগিয়ে দিয়েছিলেন এবং সেবার যথার্থ রূপকে তার সামনে তুলে ধরে তাকে প্রকৃত ভারতীয় করে তুলেছিলেন। এই দুটি বইয়ের উৎসর্গকৃত শব্দগুলি সেই কথাই যেন বলে দিচ্ছে। নিবেদিতার জীবন ও চেতনায় জড়িয়ে থাকা অতি সূক্ষ্ম অথচ সুস্পষ্ট নান্দনিকতাকে আমরা বেশ কয়েকটি ভাগে যদি সাজাতে পারি, তার মধ্যে অবশ্যই থাকবে বাণী রচনা এবং শিল্পবোধ। নিবেদিতার বাণী যে গভীরভাবে নান্দনিকতার পরিপূর্ণ ছিল তা তো আমরা জানি। তার সেই বাণী শ্রোতাদের কর্ণমূলে প্রবেশ মাত্রই যেন তাদের এই যাবৎ কালের জমে থাকা তাবৎ অন্ধকারকে অন্দরমহল থেকে নির্বাসিত করে। এতদিনের নিষ্প্রদীপ অন্তর ও চেতনার রাজ্যে এবং অপার্থিব অগ্নির অনির্বাণ শিখার তাদের অন্তর আলোকিত করে তুলত। এটা পরিষ্কার হয়ে যায় যখন নিবেদিতার নান্দনিকতার সংস্পর্শে আমরা আসি। স্বামী বিবেকানন্দ একবার নিবেদিতাকে একখানা চিঠিতে লিখেছিলেন, জগতে আজ সেই লোকেদের প্রয়োজন। স্বামী বিবেকানন্দর একটি চিঠি, প্রথমের দিকে ভারতবর্ষে আসার আগে নিবেদিতাকে উদ্দীপ্ত করছেন। সে চিঠিতে তিনি লিখছেন, জগতে আজ সেই রূপ লোকেদের প্রয়োজন যাদের জীবন প্রেম প্রদীপ্ত, যারা সম্পূর্ণ স্বার্থশূন্য। সেই প্রেম প্রত্যেক বাক্যকে বজ্রের ন্যায় শক্তিশালী করিয়ে তুলবে। অনন্তকালের জন্য অফুরন্ত আমার আশীর্বাদ। নিবেদিতার বাণী ও ভাষণের মধ্যে সত্যই জগৎ আলোড়নকারী একটা যেন স্রোতধারা তার মধ্যে প্রবাহিত হতো। তার সেই জ্বালাময়ী পরম শক্তিশালী বাণী এবং আগ্নেয় ভাষণ আমাদের স্মরণ করিয়ে দেয় ইংরেজ কবি পার্সি বিশি শেলির কথা। অমর কাব্য প্রমেথিয়াস আনবাউন্ডের কথা। এটা পার্সি বিশি শেলির কথা। শেলির মুখ্য চরিত্র প্রমিথিউস। এই প্রমিথিউস যেমন স্বর্গ থেকে অগ্নি বহন করে এনেছিলেন মানবতার জন্য, ঠিক তেমনভাবেই নিবেদিতাও যেন তার আধ্যাত্মিক অগ্নিকুণ্ড থেকে অগ্নি বহন করে এনেছিলেন ভারতবাসীর কল্যাণ সাধনার্থে। হয়তোবা তারই স্পর্শে আগ্নেয় হয়ে উঠেছিল নিবেদিতার সমগ্র বাণী। সেই প্রসঙ্গে আমাদের মনে পড়ে গিরিজাশঙ্কর রায়চৌধুরীর কথা। তিনি এক জায়গায় লিখছেন, তাঁর তো বক্তৃতা নয়, যেন অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হতো। আমরা স্তব্ধ হয়ে বিস্ময়ে ভাবতাম, ইনি কে? যেন একটা জনদূত বিদ্যুৎ শিখা। এই একই অগ্নি প্রসঙ্গে ডব্লিউ নেভিনসন টেনে এনেছিলেন নিবেদিতার সম্পর্কে বলতে গিয়ে। তিনি লিখছেন, নিবেদিতার সামগ্রিক জীবনময় ব্যক্তিত্ব আমাকে প্রায়শই অগ্নির কথা স্মরণ করিয়ে দিত। অগ্নির মতোই তিনি একই সঙ্গে ধ্বংসকারী এবং সৃষ্টিকারী। ডব্লিউ নেভিনসন তার নিবেদিতা সম্পর্কে এই কথাগুলি সত্যি
আমি যখন নিবেদিতার বক্তৃতাগুলো পড়ি বা চিঠিগুলো পড়ি, কিভাবে একটা ঘুমন্ত জাতিকে বিবেকানন্দ যেভাবে পাশ্চাত্যকে ফিরে এসে জাগাতে শুরু করেছিলেন, সেই জাগানোর এই অগ্নিময় নিবেদিতার যে অবদান বা ভারতবর্ষের যুব সমাজের কাছে যেন তাদেরকে পেছন ফিরে তাকাবার সুযোগ দেয়নি। ভারতবাসীকে তার আসল স্বরূপটা চিনিয়ে দিয়ে ব্রিটিশের সামনে মৃত্যুর দুয়ারে পর্যন্ত পৌঁছে দিতে দ্বিধাবোধ করেননি নিবেদিতার স্ফুলিঙ্গময় জ্বালাময়ী বাণীগুলি। নিবেদিতার অতি প্রগাঢ় ভক্তি শ্রদ্ধার যে কবির কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এই ভারতের বইয়ের উৎসর্গের কথা বলছিলাম, নিবেদিতার প্রতি উৎসর্গ, তার একটি কবিতাতে তিনি লিখছেন, সেই কবিতাতে তিনি আলোকময় বিবেকানন্দের কথা বলতে গিয়ে বহুবার আলো, অগ্নি, শিখা প্রভৃতি প্রসঙ্গ টেনেছিলেন। এরপর আমরা কবিতার বাকি অংশ থেকে অতি সুস্পষ্টভাবেই ধরে নিতে পারি, যিনি স্বামীজির অবর্তমানে তার অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করবেন, যিনি আলো দেখাবেন তমসাময়ী ভারতের অগণিত নরনারীকে, তিনি নিজেও আলোকময়ী, তার আপন অন্তরের তেজে, তার অন্তর এবং বাহিরের পবিত্রতায়, তার অগ্নিশুদ্ধ চিন্তা ভাবনা এবং জ্ঞানলোকের দ্বারা। বস্তুত নিবেদিতার প্রকাশ আমরা দেখতে পাই মূলত তার কথায়, তার লেখায়। নিবেদিতার মুখের কথা ছিল অপূর্ব ভাব ও ভাষার এক অপরূপ সমন্বয়। এছাড়া অসামান্য ছিল তার বাগ্মিতা। ভারতে আসার আগেই তিনি ইংল্যান্ডে স্বীকৃতি পেয়েছেন বক্তা হিসাবে। এবারে ভারতবাসী মোহিত হলো তার বক্তৃতায়। কলকাতার স্টার থিয়েটারে নিবেদিতা তার প্রথম বক্তৃতাটি প্রদান করেন, যা শুনে সেদিন মুগ্ধ হয়েছিল উপস্থিত গুণমুগ্ধ স্বামী বিবেকানন্দ প্রেমিক শুধু নয়, এই জাতি। 1902 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে নিবেদিতা বেশ কয়েকবার ভারতবর্ষের নানা জায়গায় ঘুরে বক্তৃতা দিয়েছেন। বক্তৃতা হিসেবে সেগুলোকে এক বিশেষ মূল্য আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাগ্মীদের বক্তৃতায় আমরা যে অসাধারণ কিছু গুণ দেখতে পাই, তা যেন পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত দেখি নিবেদিতার বক্তৃতাগুলোতে। র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকার সম্পাদক, আগে সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম। সেই র্যাডক্লিফ বলছেন, আমি নিবেদিতাকে বক্তৃতা করতে শুনেছি কলকাতার টাউন হলে। বিরাট জনসমষ্টির সামনে জাতীয়তা ধর্ম নামক তার প্রাণকাড়া বিষয়ে, ডাইনামিক রিলিজিয়ান, যেটি আমি আগেও হয়তো অনেকবার বলেছি, বিপিন পাল সেখানে সভাপতিত্ব করছিলেন। সেই ডাইনামিক রিলিজিয়ানের নাম বিপিন পাল চেঞ্জ করে দিলেন, বললেন এটা কোনো ডাইনামিক রিলিজিয়ান নয়, ইট ইজ এ ডিনামাইট রিলিজিয়ান। বিরাট তার এক সম্ভাবনাময় গরুর আদর্শপূর্ণ জীবনযাপন ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ভীষণভাবে বাড়িয়ে দিয়েছিল। র্যাডক্লিফ বলছেন, ওই জাতীয়তা ধর্ম নামক তার প্রাণকাড়া বক্তৃতা শুনে আমি ভেবেছি, এখনও তাই ভাবি, যে তার বাগ্মিতা শক্তি যখন অপূর্ণ প্রকাশিত হতো, তাকে অতিক্রম করার তুল্য কিছু আমি কখনো দেখিনি। সে ভাষণ অভিব্যক্তিতে এমনই নিখুঁত এবং নিশ্চিন্ত প্রত্যয়সিদ্ধ, গভীর উন্মাদনায় আলোড়িত, অপূর্ব আলোর ঝলকে এবং অব্যাহত ঐকান্তিকতায় পূর্ণ। নিবেদিতার বক্তৃতা মুগ্ধ করেছিল আর একজন ব্রিটিশ, তারও কথা আমি মাঝে মধ্যে বলি, ফ্রেজার ব্লেয়ার, JF ব্লেয়ার লিখছেন, 6-7 বছর আগে আমি তাকে কলকাতার টাউন হলে একটি বক্তৃতা করতে শুনেছিলাম। বক্তৃতাটি বাগ্মিতার নৈপুণ্য এবং শক্তির চূড়ান্ত রূপ।
1.5 ঘন্টা নিবেদিতা বিস্তৃত সমাজবদ্ধ ভারতীয়দের বিশাল সভাকে গণমুগ্ধ করে রেখেছিল। বক্তৃতাকালে কোনো নোট তিনি ব্যবহার করেননি। বলেছিলেন চড়া সুরেলা গলায়, সমস্ত কিছুর পরিণতি এই বাক্যে, আর কথা নয়, কথা নয়, কথা নয়, এখন শুধু কাজ, কাজ, কাজ। নিবেদিতার বক্তৃতা সম্পর্কে এই সকল গুণীজনদের কথা মুখে শুনতে শুনতে আমার অন্তত মনে হয় প্রাচীন রোমান দার্শনিক বাগ্মী এবং থিওরিস্ট কিকেরো কি অসাধারণ কথাগুলি বলেছেন। তিনি বাগ্মিতা সম্পর্কে বলতে গিয়ে বাগ্মীর কর্তব্যগুলো বিশেষভাবে তুলে ধরেছেন সকলের সামনে। তিনি এ বিষয়ে বলেছেন, ওরেটরিস এস্ট ল্যাঙ্গুয়েজিস্ট পপুলি ইনসিটিটাউ এট এফ্রেন্টো মডারেটিও। অর্থাৎ বাগ্মীর কর্তব্য হলো মানসিক দিক থেকে উদ্যমহীন, ঝিমিয়ে পড়া মানুষকে জাগিয়ে তোলা। লাগাম ছাড়া যারা তাদেরকে কিকেরো একথাও বলেছিলেন যে বাগ্মিতার মূল উদ্দেশ্য হলো নিজের বক্তব্য শ্রোতাদের মনের মধ্যে সঠিকভাবে প্রতিষ্ঠা করা। শ্রোতাদের বক্তৃতার মধ্যে কিন্তু ভাষায় সৌন্দর্য এবং বক্তৃতা পরিবেশনের সৌন্দর্যের মধ্যে দিয়ে আনন্দের একটা রূপরেখা থাকবে। তাদের গভীরভাবে নাড়া দিতে হবে। শ্রোতাদের মধ্যে নিবেদিতার বক্তৃতাগুলোর প্রভাব যখন আমরা বিশেষভাবে দেখি বা বিশ্লেষণ করতে বসি, তখন দেখি কিকেরো বাগ্মিতা সম্পর্কে অমূল্য তত্ত্ব। এই কিকেরোর অমূল্য তত্ত্ব এবং গানের যে বাগ্ময়তা, সেটা যেন নিবেদিতার ভাষার মধ্যে আবেগপূর্ণ, জ্ঞানপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত হয়ে প্রকাশ করছে। নিবেদিতা তার ওই বাগ্মিতাপূর্ণ বক্তৃতা, চিঠির ভাষা আমাদের মতো যারা ভাবি কালে এসে পৌঁছেছি নিবেদিতার চরণ সন্ধানে বা নিবেদিতার সৃষ্টির অপরূপ কাহিনীর মধ্যে, তার কৃষ্টির অপরূপ বিশ্লেষণের মধ্যে বা তার চিন্তা ভাবনার মধ্যে ভারতীয়ত্ব বোধে জাগ্রতকারী এক গুণমুগ্ধ শ্রোতার মতো আমি যদি ভাবি, তখন মনে হয় আমরা যারা বক্তৃতা তথা ভাষণ বা লেকচার আজকের সমাজকে কিছুটা হলেও প্রভাব ফেলতে চেষ্টা করি দেশীয় ভাবনায়, দেশাত্মবোধে, জাতীয়তাবোধে, তখন মনে হয় এগুলোর ইন্সপিরেশন অনেকটাই স্বামীজি এবং নিবেদিতার কাছ থেকে আমাদের ধার করা। বক্তৃতায় কি হয় জানি না, আমরা বক্তৃতা দিই নিজের আবেগের তাড়নায় বা নিজেদের ভালো লাগার তাড়নায়। এটা যেন নেশায় পরিণত হয়ে যায়। আমার অন্তত তাই মনে হয় যারা বক্তৃতা দেয় বা বক্তৃতা জগতে রয়েছেন আমাদের মতো, তাদের নিজেদের আত্মতৃপ্তির একটা দিক থাকে। অবশ্যই এই আত্মতৃপ্ততায় মানুষের কাছে গ্রহণযোগ্যতার একটা চাবিকাঠি হতে পারে। মানুষ আমার বক্তৃতা শুনে আমায় প্রশংসা করবে, এটাই তো আমরা ভাবতে চাই বা ভাবি। কিন্তু নিবেদিতার বক্তৃতা একটা জাতিকে জাগানো, দেশকে জাগানো, সর্বোপরি মানুষের বিবেকের দরজাটায় আঘাত করা। আমরা চেষ্টা করলেও কি পারছি বা পারবো সেই জায়গায় পৌঁছাতে? বক্তৃতা দিই নিজের সুখের, আত্মসুখের, আত্মগরিমায়, অহমিকায় বেঁচে থাকি,
এর পরেরটার জন্য, এর পরেরটার জন্য কত প্রশংসা পাই, হয়তো প্রশংসার জন্যই নিজে যেন আরও বেশি উদ্গ্রীব হয়ে থাকি। এর পরেরটা কোথায়, এর পরেরটা কোথায়, আমাদের খিদে বাড়িয়ে দেয়। কিন্তু নিবেদিতা স্বামীজি অল্প বয়সের মধ্যে বক্তৃতায় সমাজকে, দেশকে, দেশের মানুষকে জাগ্রত করতে গিয়ে অকালে ঝরে পড়লেন। দুজনেই কিন্তু, কেউ 39 বছরে, কেউ মাত্র 40টা বছর বয়সে। একটা অর্ধ শতাব্দীও তাদের কাছে দেখার সুযোগ ঘটল না। কিন্তু আজ শত শত বছরের যে খোরাকটি রেখে গেলেন আমাদের মতো ভাবিকালের বক্তাদের, বাগ্মীর ইতিহাসে নিজেদের আয়নার মতো পেছন ফিরে দেখার একটা আদর্শ রেখে গেলেন। তাকে সামনে করে তো আমরা এগিয়ে চলেছি এবং এগিয়ে চলব। তাই তো নিবেদিতার 212টা পর্ব হয়ে যাওয়ার পরেও আরও তথ্যের জন্য অপেক্ষায় বসে আছেন আপনারা। সকলকে সেই আশার আলোয় এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন সকলে। আবার আগামী রবিবার 213 পর্বে আসবো। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি।